আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা ভালো আছো। তো করোনা পরিস্থিতির কারণে তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে। তো এখন তোমাদের যেটা করতে হবে, এইচএসসি পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি ভার্সিটি অ্যাডমিশনের জন্য কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে। কেননা এবার কিন্তু এইচএসসি পরীক্ষার পর তোমরা ভার্সিটি অ্যাডমিশন এর প্রিপারেশনের জন্য কিন্তু পর্যাপ্ত সময় পাবে না। তো বিষয়গুলো আমরা সকলেই জানি, এ নিয়ে আমি আর কথা বাড়াবো না। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সি ইউনিটের হিসাব বিজ্ঞান সাবজেক্টটি নিয়ে। আমরা জানি সি ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্টটি একটি কথা বলে সেটি হিসাব বিজ্ঞানের কথা আসবে। তো আমরা চেষ্টা করব আমাদের পুরো লেকচারটিতে তোমাদেরকে হিসাব বিজ্ঞানের লেকচারটি খুব সহজ এবং সাবলীলভাবে উপস্থাপন করার। আমরা বেসিক বিষয়গুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব এবং প্রতিটি টপিকসের আমরা ডিপলি অ্যানালাইসিস করব, যেন প্রশ্ন জবাবে আসুক না কেন তোমরা এর অ্যান্সার করতে পারো। এবং পাশাপাশি আমরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে সাধারণত যে ধরনের প্রশ্ন আসে এবং যে টপিকসগুলো থেকে রিপিটলি বা বেশি প্রশ্ন আসে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়গুলোর উপর গুরুত্ব দিব। তো বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে হিসাব বিজ্ঞানের যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণা। এই হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণাটি আমাদের লেকচার 1। এই লেকচার 1-এ আমরা হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণার অধীনে আলোচনা করব হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের সংজ্ঞার বিশ্লেষণ করব আমরা, দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব আমরা, হিসাব তথ্যের ব্যবহারকারী নিয়ে আলোচনা করব, লেনদেন এবং লুকআপ এসিউলিকে নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, এই সম্পূর্ণ টপিকগুলো আমরা একটু বিস্তারিত একটু ডিপলি জানার চেষ্টা করব। তো সেক্ষেত্রে দেখা যায় পুরো লেকচারটা কি হয়, একটু লেংদি হয়ে যায় এবং লেকচারটা লেংদি হলে দেখা যায় আহ, মানে বোরিং হয়ে যায় আসলে লেকচারটা। তো এ কারণে আমরা পুরো লেকচারটিকে দুটি ভাগে ভাগ করব, লেকচার 1-কে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা অর্থাৎ আজকে আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞার বিশ্লেষণ এবং দুতরফা দাখিলা পদ্ধতি এই তিনটি টপিকস নিয়ে আলোচনা করব। তো তোমাদের কথাটা আমি বলে দিই, এই যে তিনটা টপিকস, এই তিনটা টপিকস থেকে কিন্তু তোমরা 1 থেকে 3টে প্রশ্ন পাবা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ, খুবই অল্প টপিকস বাট খুবই গুরুত্বপূর্ণ। বাট এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে আর কি আমাদের। তো আমরা চেষ্টা করব সম্পূর্ণ বিষয়গুলো খুব ভালো করে বোঝার জন্য। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে লেকচারটি ফলো করবে। থ্যাংক ইউ। তো প্রথমে আমাদের যে বিষয়টি আসে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান কি। তো হিসাব বিজ্ঞানের সংজ্ঞা আমরা সবাই জানি, তবু আমরা আরেকটু নতুন করে এবং অন্যভাবে শেখার চেষ্টা করবো হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি। দেখো, এখানে 2 লাইনের একটি সংজ্ঞা আছে। তো সংজ্ঞাটি বলার আগে আমি বলে দিই, এখানে আমরা মূলত 3টি পার্ট, এই টোটাল সংজ্ঞাটিকে আমরা 3টি পার্টে আলোচনা করব। প্রথমত হচ্ছে এটা হিসাব বিজ্ঞানটা কি, হিসাব বিজ্ঞানের কাজ এবং হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আমরা যদি লেকচারটিকে মানে এই সংজ্ঞাটিকে ভাগ করি তাহলে এই 3টি তথ্য কিন্তু আমরা এখানে পাবো। তো আমরা দেখি একটু। প্রথমে যদি আমরা বলেছি হিসাব বিজ্ঞান কি, দেখো এখানে বলা হয়েছে যে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম। তো তোমাদের এর জানার জন্য একটু বলে দিই, তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য ইউনিভার্সিটিতে হিসাব বিজ্ঞান সাবজেক্টটিতে বিবিএ করো, তাহলে দেখবা যে সেখানে এই সাবজেক্টটির নাম হচ্ছে AIS, অর্থাৎ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। সেখানে কিন্তু এই ইনফরমেশন সিস্টেম বলা হয় হিসাব বিজ্ঞানটাকে। তো যার কারণে আমরা হিসাব বিজ্ঞানটাকে সংজ্ঞাতে দেখি যে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা। এবং দেন আমি বলেছি এর প্রথম হিসাব বিজ্ঞান কি, এরপর আসবে যে এর কাজটি, যেখানে কি করা হয়, আর্থিক ঘটনা বা লেনদেন সমূহকে চিহ্নিত করা হয়, দেন লিপিবদ্ধ করা হয়। এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের বেসিক কাজ এবং এর মাধ্যমে এই আর্থিক বিবরণী তৈরি করে তথ্য সরবরাহ করা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো হিসাব বিজ্ঞান এই 3টি বিষয় নিয়ে আলোচনা করে। তো এই বিষয়গুলোই আমরা মানে ডিপলি পুরো সংজ্ঞা থেকে জানবো আর কি। এবং এই যে 2 লাইনের সংজ্ঞাটা বললাম, এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন থাকে। এখানে অনেক বিষয় আছে বোঝা, তো আমরা এগুলো একটু ডিটেলস আলোচনা করব, যেন আমরা এখান থেকে বিষয়গুলো খুব ভালো করে বুঝে নিতে পারি। তো আমরা দেখি এখানে যে
যদি আমরা আসি যে সংজ্ঞাগুলোকে একটু আন্ডারলাইন করি, যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা যা লেনদেনের সমূহকে চিহ্নিত করে, লিপিবদ্ধ করে এবং আর্থিক বিবরণী তৈরি করে তথ্য সরবরাহ করে। এই ছিল হচ্ছে আমাদের মূল সংজ্ঞাটি। তো এখান থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে, আমরা যদি একটু তোমাদেরকে প্রশ্ন এখন জিজ্ঞেস করি যে হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের কাজ কি এবং হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি। আশা করি তোমরা ইতিমধ্যে এটা মানে বুঝে গেছো তিনটি প্রশ্নের উত্তরই। তো আমরা একটু দেখে নিই উত্তরগুলো। যদি আমরা প্রথমেই দেখি যে হ্যাঁ, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা, আমরা বলেছি। দেন আমরা যদি হিসাব বিজ্ঞানের কাজে যাই, হিসাব বিজ্ঞানের কাজটা কি, এখানে হিসাব বিজ্ঞানের কাজটা হচ্ছে লেনদেন চিহ্নিত করা এবং লিপিবদ্ধ করা। থার্ডলি যদি বলি আমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। তো এই তিনটি ছিল মূলত আমাদের এই তিনটা প্রশ্নের উত্তর। তো এখন দেখো তোমরা এই যে দুটো বিষয় এখানে, লেনদেন চিহ্নিত করা এবং লিপিবদ্ধ করা এবং তথ্য সরবরাহ করা, হিসাব বিজ্ঞানের বেসিক অ্যাক্টিভিটিস কিন্তু এই দুইটার মধ্যে আর কি, চিহ্নিত লেনদেন সমূহ চিহ্নিত, লিপিবদ্ধ করা এবং তথ্য সরবরাহ করা। যার কারণে কি, এটা যেহেতু একটি বেসিক অ্যাক্টিভিটিস, এই জিনিসটাকে, এই পার্টটাকে বলা হয় হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। অর্থাৎ এই তিনটা পার্ট নিয়ে, কাজ নিয়ে তৈরি হয় হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অংশ। তো যখনই তোমাকে কেউ প্রশ্ন করবে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে, তখন আমরা বলবো যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হবে লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহ করা। এখানে কিন্তু তথ্য ব্যবস্থাটা আসবে না, তখন হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা বলবে, কেননা এই তিনটে হচ্ছে বেসিক কাজ। তো আমরা আরেকটু ডিটেলস যাই। এখন যদি আমরা দেখি যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, আমরা একটু আগে বলেছি যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার এই তিনটি অংশ। প্রথম হচ্ছে লেনদেন চিহ্নিত করা বা শনাক্তকরণ করা, লেনদেন লিপিবদ্ধকরণ করা এবং তথ্য সরবরাহ করা। এই তিনটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অংশ। তো একটু আমরা এটা এখন বিশ্লেষণ করব। প্রথমে যদি আসি আমরা লেনদেন চিহ্নিতকরণ ও শনাক্তকরণ। দেখুন, চিহ্নিতকরণ শনাক্তকরণ বলতে মূলত যেমন আমরা প্রথমেই বলি যে সাধারণত সকল ঘটনা হিসাব বিজ্ঞানের মানে কাউন্ট করা হয় না, শুধুমাত্র যে ঘটনাগুলোকে মানে লেনদেন হবে, অর্থের সাথে আর্থিক অবস্থার পরিবর্তন করবে বা টাকার অঙ্কের পরিমাপ করা যাবে, সেগুলোই লেনদেন বলে গণ্য হবে এবং সেগুলি হিসাব বিজ্ঞান লিপিবদ্ধ করবে। তো এই পর্যায়ে আমরা কিন্তু লেনদেনগুলোকে চিহ্নিত করি এবং শনাক্তকরণ করি, এবং যেমন ডেবিট ক্রেডিট শনাক্তকরণ করি। এই পর্যায়ে আমরা এটা লেনদেন শনাক্তকরণ করব। নেক্সট যে পার্টটা থাকবে সেটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ করা। এটা কিন্তু হিসাব বিজ্ঞানের একদম বেসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কাজ, লেনদেন লিপিবদ্ধকরণ করা। এখানে কিন্তু বেশ কিছু কাজ আরও অন্তর্ভুক্ত রয়েছে। যেমন আমি যদি বলি যে এখানে ফার্স্টলি যেটা হবে যে লেনদেন বিশ্লেষণ করতে হবে প্রথমেই লিপিবদ্ধকরণের ক্ষেত্রে, সেকেন্ডলি জাবেদা অন্তর্ভুক্ত করতে হবে এবং থার্ডলি খতিয়ান স্থানান্তর করতে হবে। তো লেনদেন বিশ্লেষণ বলতে এখানে যেমন ডেবিট ক্রেডিট বিশ্লেষণ বা এই লেনদেনের নেচারটা বিশ্লেষণকে বুঝায়। দেন এটা আমরা বিশ্লেষণ করে, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে এটা জাবেদা অন্তর্ভুক্ত করবো এবং খতিয়ানে স্থানান্তর করব। তো দেখো এই যে তিনটি কাজ, এই তিনটি কাজ মূলত একটা করণিক টাইপের কাজ, যার কারণে এটাকে করণিক কাজও বলা হয়। যদি বলো যে হ্যাঁ করণিক অ্যাক্টিভিটিস কি, কোনটার সাথে রিলেটেড, মেইনলি বেসিক্যালি এই লেনদেন লিপিবদ্ধকরণের সাথে হিসাব বিজ্ঞানের করণিক কাজটা রিলেটেড, এবং হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মধ্যে এই লেনদেন লিপিবদ্ধকরণের মধ্যে করণিক অ্যাক্টিভিটিস রিলেটেড। তো এই তিনটা কাজকে আমরা বলবো লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। তো কোনো যদি প্রশ্ন আসে যে হ্যাঁ লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার কাজ কয়টি, তাহলে আমরা খুব সহজে বলে দেব তিনটি কাজ, এবং এই তিনটি কাজ হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণের প্রক্রিয়ার অংশ। ফাইন। নেক্সট কিন্তু এই যে লিপিবদ্ধকরণ, এটার আরও একটি নাম আছে, সেটা হচ্ছে হিসাব রক্ষণ। দেখো কখনো তোমাকে লেনদেন লিপিবদ্ধকরণও বলতে পারে, আবার বলতে পারে যে হিসাব রক্ষণ। যেহেতু আমরা বলেছি এটা করণিক কাজ বা হিসাব, যেহেতু এখানে হিসাব রক্ষণ করা হয় এই জন্য এটা করণিক কাজ, আর এই জন্যই এই তিনটিকে কিন্তু হিসাব রক্ষণও বলা হয়। তো তোমাদেরকে যদি বলা হয় যে হিসাব রক্ষণের কয়টি পার্ট, তিনটি পার্ট, এবং এই তিনটি পার্ট হচ্ছে এর মধ্যে অন্তর্ভুক্ত। এটা আমরা মনে রাখবো ভালো করে। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে তথ্য সরবরাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় সময় প্রশ্ন আসে। তো তথ্য সরবরাহের যে বিষয়টি সেটা আমরা দেখবো যে হিসাব বিজ্ঞান কি করবে। আমরা একটু আগে বলেছিলাম যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। এখন আমরা একটু চেঞ্জ করব, আমরা বলবো যে সিদ্ধান্ত গ্রহণ উপযোগী তথ্য সরবরাহ করা হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ।
হিসাব বিজ্ঞান সব ধরনের তথ্য সরবরাহ করবে না, যেমন এমন একটা তথ্য সরবরাহ করলো যেটার কোনো ভ্যালু নেই। তো এ ধরনের কোনো তথ্য হিসাব বিজ্ঞান সরবরাহ করবে না। হিসাব বিজ্ঞান ওই ধরনের তথ্য সরবরাহ করবে যেটা নাকি যেটা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। আর এই জন্যই আমরা বলবো যে সিদ্ধান্ত গ্রহণ উপযোগী তথ্য সরবরাহ করা হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ। আর এই সিদ্ধান্ত গ্রহণ উপযোগী তথ্য সরবরাহ করতে সে কিছু কাজ করে। সেগুলো কি? সেগুলো হচ্ছে যেমন আর্থিক বিবরণী প্রস্তুত করে এবং এটা বিশ্লেষণ করে বা অনুপাত বিশ্লেষণ, এগুলোর মাধ্যমে কিন্তু সাধারণত হিসাব বিজ্ঞান কি করে তথ্য সরবরাহ করে থাকে। তো এই ছিল আমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অংশ। এটা আমরা খুব ভালো করে তোমরা দেখে নিবে এবং মনে রাখবে আর কি। তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে, আমরা যদি প্রশ্নগুলো একটু দেখে নিই এবং তোমরা যদি আমাকে একটু হেল্প করো অ্যান্সার দেওয়ার জন্য, আমরা দেখি তোমরা কতটুকু বুঝতে পেরেছো বিষয়টা। প্রথমেই দেখো, এই যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসে, ভ্যারাইটিস ধরনের। আমরা দেখি, প্রথমে যদি বলি যে হিসাব বিজ্ঞানের প্রথম কাজ কি। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখো, এখানে এই প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? প্রথম কাজ কিন্তু এটি, লেনদেন চিহ্নিত শনাক্তকরণ করা। তো আমরা এই ছকটা মনে রাখলে কিন্তু অনেকগুলো অ্যান্সার দিতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। যদি বলি যে লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণ প্রক্রিয়ার অংশ কয়টি, তাহলে আমরা কিন্তু খুব সহজে এখানে বলে দিতে পারবো যে হ্যাঁ, লিপিবদ্ধকরণ এই অংশ হচ্ছে আমাদের তিনটি, মানে এখানে আমাদের 1, 2, 3 এই তিনটি হচ্ছে আমাদের অংশ। আচ্ছা, লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণ প্রক্রিয়ার প্রথম কাজ কি? তো প্রথম কাজের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা রিজিল দেখি যে হ্যাঁ, লেনদেন বিশ্লেষণ করা হচ্ছে লেনদেন বিশ্লেষণ করা হচ্ছে হিসাব রক্ষণ বা লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম কাজ। নেক্সট যদি বলি হিসাব বিজ্ঞানের প্রধান বা মুখ্য উদ্দেশ্য কি, আমরা খুব সহজেই সুন্দরভাবে এটা দেখে নিতে পারবো। হিসাব বিজ্ঞানের প্রধান বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই যে সিদ্ধান্ত গ্রহণ উপযোগী তথ্য সরবরাহ করা। তো এই অ্যান্সারগুলো আমরা খুব সহজে এখান থেকে মানে অ্যান্সার করতে পারবো বিষয়গুলো। তো নেক্সট যদি আমরা দেখি অ্যান্সারগুলো দেখি আর কি কী কী আছে, যে লেনদেন, এই যে হিসাব বিজ্ঞানের প্রথম কাজ লেনদেন লিপিবদ্ধকরণের অংশ, এবং হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার হিসাব রক্ষণ প্রক্রিয়ার প্রথম কাজ হচ্ছে লেনদেন বিশ্লেষণ, এবং হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ উপযোগী তথ্য সরবরাহ করা। তো এই ছিল অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করবো যে হ্যাঁ, যদি প্রশ্ন করি হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি, অ্যান্সারটা তোমাদের আমি এখানে দিয়ে দিয়েছি। তো তোমরা কারা কারা এর সাথে একমত, এবং কেউ যদি দ্বিমত পোষণ করো তাহলে অ্যান্সারটা কি হবে আমাকে একটু জানিয়ে দাও। আচ্ছা, তো আমরা দেখি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রাথমিক উদ্দেশ্য কি। দেখো, তথ্য সরবরাহ যদি হয়, তোমরা অনেকে বলো এটা অ্যান্সার ভুল। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য তথ্য সরবরাহ করা হবে না। আমরা বলেছি একটু আগে যে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। সুতরাং মুখ্য উদ্দেশ্যের সাথে প্রাথমিক উদ্দেশ্যর বেসিক পার্থক্য রয়েছে। এই জন্য আমরা যেহেতু হিসাব বিজ্ঞানের এখানে আমরা দেখেছি যে প্রাথমিক কাজ হচ্ছে কি লেনদেন চিহ্নিত ও শনাক্তকরণ করা, যেহেতু প্রাথমিক কাজ এটা, সুতরাং আমরা বলবো প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন চিহ্নিত ও শনাক্তকরণ করা। যদি বলি যে প্রধান বা মুখ্য উদ্দেশ্য, তখন বলবো আমরা তথ্য সরবরাহ। প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন চিহ্নিত ও শনাক্তকরণ করা। ফাইন। তো এই হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনটা ছিল প্রাথমিক উদ্দেশ্য লেনদেন চিহ্নিত শনাক্তকরণ করা। তো এইবার তোমাদের জন্য একটা বোনাস কোশ্চেন আমার, দেখি এই কোশ্চেনটা অ্যান্সার দিতে পারো কিনা। তো প্রশ্নটা হচ্ছে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মূল বা প্রধান কাজ কি? প্রধান কাজটা কি, মূল বা প্রধান কাজটা কি? তোমাদের অ্যান্সার দেখি, তোমরা অ্যান্সার কি দাও এর মধ্যে। অনেকে হয়তো বা অ্যান্সার দিচ্ছ যে মূল বা প্রধান কাজ হচ্ছে তথ্য সরবরাহ করা। তো দেখি আমরা অ্যান্সারটা কি হয়। অ্যান্সারটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ করা। দেখো, এটা হচ্ছে মূল বা প্রধান কাজ। আমরা বলেছি যে এটা হচ্ছে করণিক কাজ। তো এই পার্টটাতে কিন্তু মূলত হিসাব বিজ্ঞান কাজটা অন্তর্ভুক্ত। আর এটা হচ্ছে উদ্দেশ্যের অংশ এটা হচ্ছে পারপাস, আর এটা হচ্ছে অ্যাক্টিভিটিস, আর এটা হচ্ছে আমাদের প্রাথমিক একটা ইন্ট্রোডাকশন। তো এখানে হচ্ছে মূল কাজটা হয় এই পার্টে, যার কারণে হিসাব বিজ্ঞানের মূল বা প্রধান কাজ হচ্ছে আমরা বলবো লেনদেন লিপিবদ্ধকরণ করা। তো আশা করি তোমরা বিষয়গুলো কিভাবে অ্যানালাইসিস করে পড়তে হয় তা বুঝতে পারছো। তো
তো নেক্সট তোমাদের জন্য আমার আরেকটি কোশ্চেন থাকবে, দেখি তোমরা এবার অ্যান্সার দাও। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? আমরা খুব ইজি কোশ্চেন, আমরা এখানে অপশন দিচ্ছি ছটপট, খুব অল্প সময় তোমাদের জন্য। এখানে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি, তোমরা আশা করি অ্যান্সার দিয়ে দিবা। তো হ্যাঁ, দেখি কে কে উত্তর দিয়েছে। হ্যাঁ, উত্তরটা হচ্ছে ডি, সিদ্ধান্ত গ্রহণ উপযোগী তথ্য সরবরাহ করা। এই প্রশ্নটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, দেখো আমি অপশন একে দিয়েছি তোমাদের জন্য যে তথ্য সরবরাহ করা। পরীক্ষার হলে যেটা হয় যে ওখানে অনেক প্রেশার থাকে, মেন্টাল প্রেশার থাকে। প্রথমেই যখন আমরা দেখি যে বিজ্ঞান প্রধান উদ্দেশ্য তথ্য সরবরাহ পেয়ে যাচ্ছি, আমরা কয়ের মধ্যে কিন্তু টিক দিয়ে দিচ্ছি বা বৃত্ত ভরাট করে ফেলছি। তারপরে যখন নাকি ফুল মানে অপশনগুলো দেখছি না, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ উপযোগী কথাটি আছে, সুতরাং এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, তখন কিন্তু আর কিছু করার থাকে না। এই জন্য যেটা করতে হবে, অ্যান্সার পেলেই কিন্তু ছটপট করে অ্যান্সার দেওয়া যাবে না, পুরো অপশনগুলি ভালো করে দেখে নিতে হবে। মানে ফার্স্টলি খুব দ্রুত দেখে নিতে হবে তোমাদেরকে, মানে তা না হলে যেটা হবে যে সময়ও চলে যাবে, আবার অ্যান্সার ভুল হয়ে যাবে। এই জন্য অ্যান্সার দেখার সাথে সাথে অ্যান্সার করা যাবে না, পুরো বিষয়গুলো অপশনগুলো দেখে নিতে হবে। তো এটা ছিল একটা উদ্দেশ্য তোমাদেরকে এটা বলার। আর এই তো নেক্সট যে টপিক্সটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তো দুতরফা দাখিলা পদ্ধতি আমরা বুঝি, দুতরফা দাখিলা পদ্ধতি বলতে সাধারণত ডেবিট এবং ক্রেডিট দুটি পক্ষকে বোঝায়। অর্থাৎ যে পদ্ধতিতে সমপরিমাণ ডেবিট এবং সমপরিমাণ ক্রেডিট থাকে তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। এখানে আমরা যদি একটু দেখি যে দুতরফা দাখিলা পদ্ধতি, দেখো তোমরা, লেনদেনের দ্বৈত প্রভাব থাকে এবং এখানে দুটি পক্ষ থাকে। তাহলে এই লেনদেনের দ্বৈত প্রভাব বিশ্লেষণ করে দুটি পক্ষ লিপিবদ্ধ করাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। তো এখানে মূলত যেটা লেনদেনের দ্বৈত প্রভাব বলতে আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণকে বুঝিয়ে থাকি। এবং দুটি পক্ষ বলতে যেমন আমরা যদি বলি এখানে দাতা পক্ষ বা গ্রহীতা পক্ষ, বা সুবিধা গ্রহণকারী এক পক্ষ কি করে সুবিধা গ্রহণ করে, আবার অপর পক্ষ সুবিধা প্রদানকারী, অথবা এক পক্ষ থাকে ডেবিট আর এক পক্ষ থাকে ক্রেডিট, এই দুটি পক্ষ আর কি, যেটা আমরা জানি। তো এই দ্বৈত প্রভাব বিশ্লেষণ করে দুটি পক্ষ লিপিবদ্ধ করার যে প্রক্রিয়া, সেটাকে মূলত দুতরফা দাখিলা পদ্ধতি বলে। আর আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসেব বিজ্ঞানের মূল ভিত্তি, মানে হিসেব বিজ্ঞানের যে বেসটা আছে সেটা এই দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। তো এই দুতরফা দাখিলা পদ্ধতি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে তোমাদের পরীক্ষার জন্য। আমরা একটু প্রশ্নগুলো দেখিনি কি ধরনের প্রশ্ন আসে। যে দেখো তোমরা প্রথমে দেখি আমরা এখানে যে হিসাব বিজ্ঞানের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি কি। দেখো এটা আসলে অ্যাকচুয়ালি এখানে ভুল টাইপিং হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে। তো আমরা যদি দেখি যে হিসাব বিজ্ঞানের একমাত্র বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, এটা হবে দুতরফা দাখিলা পদ্ধতি। অ্যান্সার হিসাব বিজ্ঞানের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞানের যদি বলে মূল ভিত্তি কি, তাও দুতরফা দাখিলা পদ্ধতি। দেখো যদি বলে যে হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতিতে বা লেনদেনে যে দুটি পক্ষ থাকে কি কি বলে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেই দুটি পক্ষ থাকে এটাকে কিন্তু হিসাব খাত, মানে এর নামটা হচ্ছে, এর অপর একটি নাম হচ্ছে হিসাব খাত। লেনদেনে সংশ্লিষ্ট দুটি পক্ষ যেটা থাকবে তাকে হিসাব খাত বলবে। এবং এই যে দুতরফা দাখিলা পদ্ধতিটা, এটা উদ্ভাবক হচ্ছে লুকা পেসিউলি। 1994 সালে তিনি সেটা আবিষ্কার করেছিলেন। আমরা জানি তিনি একজন গণিত শাস্ত্রবিদ এবং ধর্মযাজক, তিনি ইটালির অধিবাসী। তো ওই লুকা পেসিউলি সম্পর্কে আমরা লেকচার 2-তে বিস্তারিত জানবো, সেখানে তোমরা তার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো এই ছিল মূলত আমাদের প্রথম লেকচার। আর আমরা আমাদের প্রথম লেকচারের সমাপ্তি আমরা এখানেই টানবো। আর আমরা প্রথম লেকচারে হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণার দ্বিতীয় পর্বতে আমরা পরবর্তীতে আরও 3টি টপিকস নিয়ে আলোচনা করব। সেখানে আমরা আলোচনা করব হিসাব তথ্যের ব্যবহারকারী, লেনদেন এবং লুকা পেসিউলি নিয়ে। তো এখানে এই 3টা টপিকসই খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক কিছু বোঝার রয়ে গেছে। অনেক ডিপলি কোশ্চেন হয়, তোমাদের অনেক কিছু বেসিক ভালো করে বুঝে নিতে হবে।
এখান থেকে কিন্তু 2 থেকে 3টি প্রশ্ন সাধারণত 2 থেকে 3টি প্রশ্ন এসে থাকে। সুতরাং গুরুত্বপূর্ণ খুবই। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখে নিবে লেকচারটি খুব ভালো করে বোঝার জন্য। তো বন্ধুরা, আজকের লেকচারটি আমরা এখানে শেষ করব। যদি তোমাদের এই লেকচার সম্পর্কে কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে প্রশ্নগুলো জানিয়ে দিবে। আশা করি আমি তোমাদের প্রশ্নগুলো যথাযথ অ্যান্সার দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।